আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমি পড়াবো অষ্টম শ্রেণীর গণিতের অধ্যায় 1 প্যাটার্ন। তো প্যাটার্ন নিয়ে যদি আমি প্রথমে আলোচনা করি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের প্রথম অধ্যায়টা নিয়ে সমস্যা থাকে, আর এই অধ্যায় থেকে বেশিরভাগ জনই দেখা যায় যে খুঁটি খুঁটি ছোট ছোট সমস্যা দেখা যায়। আবার অনেকেই আছো যে এই মাসেই বই খুলছো, মানে অর্ধবার্ষিক পরীক্ষার আগ মুহূর্তে। তো তোমাদের এখন উচিত যে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমার বইটা শেষ করার। তো প্যাটার্ন বেশি সময় লাগবে না, একটু ভিডিও আছে, যতটুকু দেখার এটুকু দেখলে এনাফ, সৃজনশীল অ্যান্সার করতে পারবা। তো প্রথম দিকে আমি যদি আসি পদে, তোমাকে বলবে 60তম পদ, তারপর বলবে বীজগাণিতিক রাশি কোনটিকে সমর্থন করে, এটাই বেশিরভাগ পড়ে। তো এটা বলবে যে খ নাম্বার বলবে, এটা খ নাম্বারে বেশি পড়বে 4 মার্ক, যে কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে, কোন বীজগাণিতিক রাশি সমর্থন করে। আবার 60তম পদ বের করো। এখান থেকে এই টপিক গুলাই বেশি পড়বে, এটা খ নাম্বারে বেশিরভাগ কমন কোশ্চেন থাকে। তো এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্যাটার্নের উত্তরগুলো মুখে মুখেই করা যায়, কিন্তু আমরা একটু ভুল করি, আমরা একটু ভয় করি কোনো জিনিসকে। যদি একটু দেখা যায় যেমন 4, 7, 10, 13, সাপোজ এটা একটা প্যাটার্ন, আর এটা পার্থক্য তুমি কত করে দেখছো? স্যার এটা পার্থক্য আমি 3 করে দেখছি। কত করে? 3। এখানে যত পার্থক্য থাকবে তত ক, কি বললাম, যত পার্থক্য করে থাকবে তত ক, তাহলে লিখবো কত? 3 ক। তাহলে আমি কি বললাম, যত পার্থক্য করে থাকবে তত ক। আর কত বানাতে হবে? প্রথমটা। কত বানাতে হবে? প্রথমটা। 3 ক এর সাথে কত যোগ করলে 4 আসে? 1। এটা উত্তর হয়ে গেছে। বীজগাণিতিক রাশি এটাকে সমর্থন করে, 4 মার্কে এখানে পেয়ে যাবা। লেখালেখির হিসাব পরে, আগে তুমি বলো উত্তর বের করতে পারছো কিনা। স্যার এটা পার্থক্য কত? 3। লিখবো কত? 3 ক। কত বানাতে হবে? প্রথমটা। 3 ক যোগ 1। ঠিক আছে স্যার, এটা একটু টেস্ট আউট করে দেখেন আপনার উত্তরটা ঠিক আছে কিনা। আমি ধরো যে 1, 2, 3, 4, এটা কয় নাম্বার পদ? 4 নাম্বার পদ। তাহলে কয় জায়গায় কত বসাবা? 4। 3 গুণিত 4 যোগ 1, 3 4 এ 12, 12 যোগ 1 কত আসে? 13। উত্তর মিলেছে। এখন সেম জিনিসটা তাহলে তুমি এটার ক্ষেত্রে বের করে দেখো, যেটা কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। যেমন ধরো কত কত বলেছে ওরা? 7, 13, 19, 25। পার্থক্য কত করে? 6, 6, 6। কি বলেছিলাম তোমাকে আমি? পার্থক্য কত? 6। লিখবো কত? 6 ক। কত বানাতে হবে? প্রথমটা। 6 এর সাথে কত যোগ করলে 7? 6 ক যোগ 1। তোর কয় নাম্বার পদ? এটা 4 নাম্বার পদ, 25 আসতে হবে। তাহলে কয় জায়গায় কত বসবা? 4, 4 6, 24, 24 যোগ 1 কত আসে? 25। তুমি সব ক্ষেত্রেই যাবা, সব ক্ষেত্রেই সেম আসবে। এখন ঘটনা হচ্ছে স্যার বুঝে তো গেলাম যে আমাকে অ্যান্সারটা করতে হবে কিভাবে, কিন্তু লিখবো, লেখাটা তো দেখতে হবে। তাহলে লেখাটা যদি তুমি দেখতে চাও, প্রথমে লিখবা উদ্দীপকে উল্লিখিত প্যাটার্নটি। জাস্ট নর্মালি লিখে দিব উদ্দীপকে উল্লিখিত প্যাটার্নটি। কত কত? 7, 13, 19, 25। কত পার্থক্য? 6, 6, 6। স্যার এই দাগটাকে দিব আমি? হ্যাঁ দিতে পারো, কোনো সমস্যা নাই। স্যার পেন দিয়ে দিব না পেন্সিল দিয়ে? পেন দিয়ে দিলে দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু দেখতে যাতে ভালো লাগে স্কেল দিয়ে দিবা, স্কেল দেখতে ভালো লাগে বেশি। তো তুমি কি করবা, এখন এখানে তুমি একটা জাস্ট মানে একটু মিছামিছি দেখাবা, তুমি তো এটার উত্তর বের করেই নিয়েছো। স্যার ও পার্থক্য কত? 6। লিখবো কত? 6 ক। কত বানাতে হবে? প্রথমটা। তাহলে 6 ক যোগ 1। উত্তর তো 6 ক যোগ 1 তুমি পেয়ে গেছো, কিন্তু এখন আমাকে তো এটা লিখতে হবে। তখন তুমি এইভাবে বলবা যে এখন প্রথম পদ, ওদেরকে মিছামিছি দেখাবা যে 6 ক যোগ 1, তো কারণ প্রথম পদ যেহেতু, কয়ের জায়গায় কত বসাবা? 1। 6, 1, 6 গুণিত 1 যোগ 1, তাহলে 6 কে 6 যোগ 1 কত আসে? 7। দেখালা যায় হ্যাঁ স্যার উত্তর মিলে গেছে স্যার। এবার দ্বিতীয় পদ, তাহলে 6 গুণিত 2 যোগ 1 কত আসে? 12, 12 যোগ 1 13। স্যার এটাও মিলে গেছে স্যার। তৃতীয়, 6 গুণিত 3 যোগ 1, 3 6 18, 18 যোগ 1 কত আসে? 19। আমার কথা হচ্ছে স্যার কত দূর পর্যন্ত যাব? 3টা পর্যন্ত গেলেই এনাফ। তারপরে লিখবা কতম পদ। 6 ক যোগ 1, উত্তর হয়ে গেছে এখানে। আর 6 ক যোগ 1 কতটুকু পর্যন্ত উত্তর হয়েছে? বীজগাণিতিক রাশি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে, তুমি তখন তুমি লিখে যাও অতএব উদ্দীপকে উল্লিখিত প্যাটার্নটি 6 ক যোগ 1 বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। এটুকু লিখলেই 4 মার্ক পেয়ে যাবা। রাশিকে সমর্থন করে। কিন্তু এখন ঘটনা হচ্ছে যদি আমাকে 60তম পদ নির্ণয় করতে বলে,
এটুকু লিখলা কোনো সমস্যা নেই, 60তম পদ যখন নির্ণয় করতে বলবে এই পুরোটুকুই লিখবা, কোনো সমস্যা নেই। দিয়ে লাস্টে যা লিখে দিবা অতএব 60তম পদ। কয়ের জায়গায় কত বসাও? তাহলে 6 ক যোগ 1 পেয়েছো না? তাহলে 6 কয়ের জায়গায় কত বসাবা? 60 যোগ 1, গুণিত চিহ্ন দিয়ে দাও। তাহলে 6 6 36, 360 যোগ 1 কত আসে? 361। অতএব 60তম পদ 361। এটুকু করলে অন্তত আমার যদি আগামীকালকেও পরীক্ষা থাকে অন্তত 4 মার্ক অ্যান্সার করতে করে আসতে পারবো, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কোন বীজগাণিতিক রাশি সমর্থনকারীরা পড়ে আর 60তম পদ বলে। আর বেশিরভাগ টিচারদের ক্ষেত্রে বলবো যে স্টুডেন্টদেরকে সহজভাবে বোঝানোর জন্য অন্তত প্রথমে সহজভাবে তাদের কাছে উপস্থাপন করেন, দেখবেন তাদের কাছে খুব ইজিলি এগুলো সম্ভব হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে আমাদের পদ কমপ্লিট হলো, এরপরে আমরা আসবো সমষ্টিতে। এবার আমি নিয়ে আসছি সমষ্টিতে। গ নাম্বারে বেশিরভাগ ক্ষেত্রেই পড়ে যে প্রথম 100টি পদের সমষ্টি বের করো। কি বলছে? প্রথম 100টি পদের সমষ্টি, বা প্রথম 99 হতে পারে, প্রথম 102 হতে পারে, প্রথম 999 হতে পারে, যে কোনোটাই হতে পারে। এখন প্রথম 100টি পদের সমষ্টি তুমি নির্ণয় করবা কিভাবে? প্রথম 100টি পদের সমষ্টি যদি নির্ণয় করতে হয় তোমাকে সমষ্টি সূত্রটা একটু ভালো মতো দেখতে হবে। এখানে বলছে যে সমষ্টি ইকুয়াল টু প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2 গুণিত পদ সংখ্যা। এখন ঘটনা হচ্ছে স্যার প্রথম 100টি পদ ও কত যেন ছিল আমাদের? গ নাম্বার আগে দিবা, দিয়ে বলবা যে উদ্দীপকে উল্লিখিত প্যাটার্নটি, উদ্দীপকে উল্লিখিত প্যাটার্নটি, যা প্যাটার্ন থাকবে সেটাই দিবা। তো আমরা এখানে কোন প্যাটার্নটা ইউজ করেছিলাম? 7 13 19 25, এই প্যাটার্নটা আমরা ইউজ করেছিলাম। তো এখানে পার্থক্য কত? প্রত্যেকটা হচ্ছে 6। এখন তোমার মাথার মধ্যে আসছে স্যার প্রথম পদ আছে, পদ সংখ্যা কয়টা? পদ সংখ্যা 100টা পদ সংখ্যা, কিন্তু স্যার তোমার কাছে কি শেষ পদটা আছে? শেষ পদ মানে কোনটা স্যার? শেষ পদ মানে যেহেতু 100টা পদ, তাহলে 100 নাম্বারটা হবে শেষ পদ। ভালো করে শোনো, প্রথম পদ 7 নাম্বারটা, পদ সংখ্যা 100টা পদ, শেষ পদটা তাহলে কোনটা? 100 নাম্বার পদ। তাহলে তোমাকে আগে এখানে খুব সুন্দরভাবে 100 নাম্বার পদটাকে আগে বের করতে হবে। তুমি খ হতে কি পেয়েছিলা? যে খ হতে পাই যে বীজগাণিতিক রাশিটা কি ছিল? ওই যে পার্থক্য কত? 6। লিখবো কত? 6 ক। কত বানাতে হবে? প্রথমটা, তাহলে 6 ক যোগ 1। তাহলে অতএব বীজগাণিতিক রাশিটা কত পেয়েছিলাম? বীজগাণিতিক রাশিটা হচ্ছে 6 ক যোগ 1। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসছে, আপনি না হলে খ নাম্বারে 6 ক যোগ 1 বের করে রেখেছেন, এখন যদি বের না করি তো গ নাম্বারে কি আমাকে ওটা বের করতে হবে? জি স্যার, আগে বের করতে হবে, তারপরে সমষ্টি নির্ণয় করতে হবে। এটা কি বুঝেছো? আগে বীজগাণিতিক পদ বের করবা, বীজগাণিতিক রাশি বের করবা, তারপরে সমষ্টি নির্ণয় করতে পারবা। তাহলে প্রথমে তোমাকে প্রথম পদটা আছে তোমার কাছে কমপ্লিটলি, কোনো সমস্যা নেই, কিন্তু শেষ পদ নির্ণয় করতে হবে। অতএব শেষ পদ মানে কত নাম্বার পদ বা 100তম পদ, 6 গুণিত 100 যোগ 1, তাহলে কত আসলো? 600 যোগ 1, কত আসছে? 601। কোনো সমস্যা না? প্রথম পদ কত দেখতেই পাচ্ছি স্যার, প্রথম পদ 7, কোনো সমস্যা নাই। তার পদ সংখ্যা কত? স্যার পদ সংখ্যা 100টা, কোনো সমস্যা না স্যার? কোনো সমস্যা নাই। তারপর তুমি এখানে সরাসরি বলে দাও স্যার আপনার কাছে কি কি অ্যাভেলেবেল আছে? প্রথম পদ অ্যাভেলেবেল আছে, শেষ পদ অ্যাভেলেবেল তুমি বের করলা, এবং পদ সংখ্যা অ্যাভেলেবেল আছে। তুমি বলো যে প্রথম 100টি পদের সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2 গুণিত পদ সংখ্যা। তাহলে প্রথম পদ কত পেলা তুমি? প্রথম পদ পেয়েছি স্যার 7, শেষ পদ কত পেলা? 601 ডিভাইডেড বাই 2 গুণিত 100, তাহলে কত আসে? 608 গুণিত 100। এই যে এটা আগে যোগ করবা, আগে যোগের কাজটা করে নিবা, কারণ এটা ব্র্যাকেটের মধ্যে আছে। ঠিক আছে, এটা কার মধ্যে আছে? ব্র্যাকেটের মধ্যে আছে, এই জন্য এর কাজটা আগে করবা। 608 গুণিত 100 ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি তুমি এখন হিসাব করো উত্তরটা তাড়াতাড়ি মিলে যাবে। তাহলে 60 হাত 60 আর 2টা 100 ভাগ 2, তাহলে কত আসে? 304। 304 আর ওদিকে 0 তাহলে 30,400। উত্তর কত আসবে? 30,400। এইভাবে করে তুমি আপাতত যদি 100টি পদের সমষ্টি নির্ণয় করতে বলে আপাতত তুমি 4 মার্ক অ্যান্সার করে নিতে পারো, কিন্তু এটার মধ্যে ডিফারেন্স আছে, এরপরে ডিফারেন্স অঙ্কটা বুঝে নিব। অন্তত যদি কোশ্চেন সহজ হয় এই দুইটা অ্যান্সারের মধ্যে তুমি 8 মার্ক ইজিলি পেয়ে যাবা। আচ্ছা, যদি এমন হতো যে এখানে 100টি পদের না বলে এখানে এমন কোশ্চেন বলেছে যে 30 থেকে বা 30তম থেকে
60তম পদের সমষ্টি, 30তম থেকে 60তম পদের সমষ্টি, তখন তুমি কি করবা? তোমাকে এই প্যাটার্নই বলেছে, এই সবকিছুই বলেছে, সবকিছু একই আছে, কিন্তু প্রথম 100তম না বলে 30তম থেকে 60তম পদ বলেছে। তো তোমার আগে কি হবে, তখন তোমার মাথাতে একটা কাজ ঢুকলো, স্যার তাহলে প্রথম পদটা হবে 30তম পদ আর শেষ পদটা হবে 60তম পদ, এটাই তো মাথায় ঢুকছে, তাই না? তুমি দেখা দেখি নাই, তুমি আগে কি নির্ণয় করো, 30তম পদটা নির্ণয় করো। দেখছি আস্তে আস্তে যাই, দেখছি। তাহলে আমার কথা হচ্ছে 30তম পদ, তাহলে 6 ক, এখানে তুমি 6 ক যোগ 1 পেয়েছিলা, তাহলে 30, 3 6 কত আসে 18, 180 যোগ 1 কত আসে 181 আসছে। এবার হচ্ছে কত 60তম পদ, মানে তোমার শেষ পদ। তাহলে তুমি একটা কাজ এখানে একটু স্পেসিফিক নির্ণয় করতে পারো, প্রথম পদ বা 30তম পদ, শেষ পদ বা 60তম পদ। তাহলে 6 গুণিত 60 যোগ 1, 6 6 36, 360 যোগ 1 কত আসে 361। আর আমাকে বলেছে 30 থেকে 60তম পদ, তাহলে তোমার কাছে প্রথম পদ অ্যাভেলেবেল, তোমার কাছে এই পদ সংখ্যা অ্যাভেলেবেল। আচ্ছা, তোমার কাছে পদ সংখ্যা অ্যাভেলেবেল কিনা একটু যদি এখানে কথা আসে, এখানে একটু ঝামেলায় পড়বা। কারণ তোমরা যদি এই তথ্য পাত্রের একটা টপিকে আছে, তোমরা দেখতে পারবা যে যে তোমাদের বলতো না যে 20 থেকে 29, 30 থেকে 39, এটা বলতো না, তখন তুমি এখানে শ্রেণীব্যাপ্তি কত ধরতা? স্যার এখানে আমি শ্রেণীব্যাপ্তি 10 ধরতাম না, যে স্যার 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, তাহলে 10টা হচ্ছে। তাহলে এই সেম নিয়মটা এখানে কাজ হবে। তুমি যখন 30 থেকে 60 বলছো, 30 থেকে 60 বলছো, তোমার নর্মাল মাথাতে কত সময় কত আসছে? 30টা। 30 থেকে 60 আসছে কত? 30টা। কিন্তু ওয়েট, তুমি যখন 30 কেও ধরছো, তখন ওটা 30টা না হয়ে 31টা হচ্ছে। কারণ কি, 30 থেকে 60 আর 30, 31, 32, 33, 30 কেও তুমি ধরছো, 30তম পদটাকেও তুমি ধরছো, এজন্য এখানে পদ সংখ্যা 30 না বসে কত বসবে? 31 বসবে। তখন তুমি এখানে বলবা যে 30তম হতে 60তম পদের সমষ্টি হবে, প্রথম পদ কত পেয়েছিলা 30তম পদ 181, শেষ পদ কত পেয়েছিলা 361 ডিভাইডেড বাই 2, আর পদ সংখ্যা কত 31। এটা যদি এখন আমি হিসাব করি, তাহলে আমার কত আসছে 360 আর 180 তে 540, 542 ভাগ 2 গুণিত 30, আর এটাকে যদি ভাগ করি তাহলে কত আসছে 271, এই দুটাকে গুণ করে আসছে 8401। তো এভাবে যদি সমষ্টি 30 হতে 60তম পদের বলে, তবে 8000 এভাবে করে অ্যান্সার হয়ে যাবে 8401। খালি ঝামেলা বাঁধবে এই পদ সংখ্যাটাতে, পদ সংখ্যাটা যাতে তোমাদের খেয়াল থাকে। তাহলে পদ আর সমষ্টি থেকে যে কোনো অ্যান্সার আসলে তোমরা যাতে পারো, এটা আমি আশা করি। এখন কিছু সূত্রের খেলা আছে, এই সূত্রের খেলাটা দেখলে মিনিমাম পদ সমষ্টি একটু তোমাদের কাছে হালকা হবে। সূত্রের খেলাটা প্রায় অনেকগুলো সূত্র আছে, কিন্তু আমার কাছে যতটুকু মনে হয় আমি তোমাদের কাছে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো প্রথমত যদি আমি একটু তোমাদেরকে দেখাই যে এই পদ নির্ণয়, এই পদ নির্ণয়টা তুমি তাই গেসিং এর মাধ্যমে সৃষ্টি করলা। যেমন হচ্ছে তোমার ধরো যে এই 7, এই সহজটাই করি যেটা তোমরা বারবার দেখছো, এটাই বারবার করি। তুমি এটার পার্থক্য কত পেলা? স্যার এটা পার্থক্য আমি পেয়েছিলাম 6, কত পেয়েছিলাম 6, লিখবো কত 6 ক, কত বানাতে হবে প্রথমটা, তাহলে 6 ক যোগ 1, এভাবে তো উত্তরটা পেয়েছিলাম। আর এই 6 ক যোগ 1 যদি আমি এখন সূত্রের মাধ্যমে নির্ণয় করি, এর বীজগাণিতিক রাশি নির্ণয় করার একটা সূত্র আছে। তো এটা যখন বড় হবা তোমরা তখন এটা পড়বা। এই বীজগাণিতিক রাশির সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। a মানে হচ্ছে প্রথম পদ, n মানে হচ্ছে ক, d মানে হচ্ছে পার্থক্য। a মানে হচ্ছে প্রথম পদ 7, n মানে হচ্ছে ক, n মানে হচ্ছে কত ক, আর মাইনাস 1 মানে তো -1, আর d মানে হচ্ছে পার্থক্য। কত পার্থক্য 6। তাহলে 7 যোগ 6 এর সাথে ক গুণ করলে 6 ক, 6 এর সাথে -1 গুণ করলে -6। দেখো 6 ক 7 - 6 1, 6 ক যোগ 1। এভাবে করে বীজগাণিতিক রাশি নির্ণয় করা যায়, কিন্তু এটাকে আমরা করব না, এটা করার দরকার নাই। কারণ এটা করানো তাহলে মানেটা কি? এটা করানোর মানে হচ্ছে যদি পার্থক্যের পার্থক্য থাকে তখন কিন্তু একটু ঝামেলা বাঁধবে। পার্থক্যের পার্থক্য মানে একটু এখানে তাকাও, সূত্রটা প্রথমে আমি লিখে দিই তোমাদেরকে। পার্থক্যের একটা সূত্র আছে, ওই সূত্রটা একটু তোমাদেরকে আমি লিখে দিই।
এটা হচ্ছে পার্থক্যের পার্থক্য হবার সূত্রটা। এখন পার্থক্যের পার্থক্য কেমন যদি তোমাদেরকে একটা আমি প্যাটার্ন দেখাই। এখানে দেখো, তোমাদেরকে আমি একটা দেখেছি পার্থক্যের পার্থক্য। স্যার বারবার বলছেন পার্থক্যের পার্থক্য, এটা মানেটা কি? তুমি যদি এখানে একটু দেখো লক্ষ্য করে যে এখানে আমার প্যাটার্নটা কিভাবে আছে, 7 থেকে 10, 3, 6, 9, 12, দেখছো কোনো মিল আছে? কিন্তু ওয়েট, যদি আমি এগুলোরও পার্থক্য করি, স্যার এখন একটু মিল খুঁজে পাচ্ছি। আমি এটারই কথা বলছিলাম যে পার্থক্যের পার্থক্য বসলে ওই সূত্রটা তুমি ব্যবহার করবা। এখন পরীক্ষার খাতায় কি করা যাবে? হ্যাঁ, করা যাবে, কিন্তু এই কোশ্চেন গুলা পড়ার সম্ভাবনা প্রায় 0.01%, খুবই কম। কিন্তু আমরা রিস্ক নিতে চাচ্ছি না, যেহেতু সামনে বৃত্তি, আমি রিস্ক নিব না, আমি সরাসরি এই অঙ্কটা করবো। তাহলে আমি যদি তোমাকে একটু যদি বলি, আমি প্রথমত এ মানে প্রথম পদ, তোমার কাছে প্রথম পদ আছে, তাহলে তুমি গ নাম্বার দিবা, বলবা যে দেওয়া আছে প্রথম পদ এ সমান হচ্ছে 7, আর হচ্ছে D1, D1 মানে হচ্ছে প্রথম কি পার্থক্য, ডিফারেন্স, D1 কত, প্রথম পার্থক্যটা কত, 3। এবার হচ্ছে দ্বিতীয় পার্থক্য D2, এটাও 3। এখন আমি যদি বীজগাণিতিক রাশি নির্ণয় করতে চাই, ধরো যে আমি একটু এটাকে এই সাইডে লিখি। এখানে লেখার পর তোমরা একটু পরীক্ষার হলে একটু সাবধানতা অবলম্বন করবা, যেহেতু তোমাদের বেশিরভাগই হচ্ছে যে বাংলাতে, তো তুমি চেষ্টা করবে এগুলো বাংলাতে করার। এই মানে হচ্ছে প্রথম পদ হচ্ছে কত, 7, এন মানে দিবা ক -1, D1 দিবা হচ্ছে 3 যোগ ক -1 ক -2 ডিভাইডেড বাই 2, D2 কত, 3, D2 কত, 3, 7 গুণ করো 3 ক -3, আর তুমি এটা একটু গুণ করো, কয়ের সাথে ক গুণ করলে কয় স্কয়ার, কয়ের সাথে -2 গুণ করলে -2 ক, ক প্লাস 2, 2 গুণিত 3, 7 যোগ, আচ্ছা এটা যোগ বিয়োগ করে দিতে পারো, 7 থেকে 3 বাদ দিলে 4, আর হচ্ছে ক স্কয়ার -3 ক যোগ 2 ডিভাইডেড বাই 2, আর এটার সাথে কি গুণ হয়ে আছে, 3 গুণ হয়ে আছে। তাহলে আমার এখানে 3 ক যোগ 4, 3 ক স্কয়ার, 3 3 কত, 9, 9 ক, 3 দুগুণা 6 ডিভাইডেড বাই 2। এই জায়গাতে স্যার কি করব, এই জায়গাতে হচ্ছে তুমি লসাগু করে নাও 2, তাহলে 3 দুগুণা 6 ক, 4 দুগুণা 8, 3 ক স্কয়ার -9 ক যোগ 6। এটা যদি একটু হিসাব নিকাশ করো তোমরা, আমি এই সাইডে লিখে দিলাম, হ্যাঁ তোমরা পরের পেজে চলে যাও। তাহলে কত আসছে, 3 ক স্কয়ার, 9 ক থেকে 6 ক বাদ দিলে 3 ক, -3 ক যেহেতু -9 ক আছে, আর 8 আর 6 কত, 8 আর 6 কত, 8 আর 6 কত, 14 ভাগ 2, এটাই হবে আমার অ্যান্সার যদি বীজগাণিতিক রাশি বের করতে বলে। তো স্যার আপনি কি আদৌ এটা করলেন, এটা কি আদৌ ঠিক আছে? আপনি একবার চেক আউট করে দেখেন তো স্যার। স্যার এটা কয় নাম্বার পদে আছে, 1 2 3 4 5 নাম্বার পদে আছে, কয় নাম্বার পদে, 5 নাম্বার। আচ্ছা ঠিক আছে, 37 আসছে কিনা আমি একটু দেখি। 3, আমি এটা মানে পরীক্ষার খাতায় এভাবে করবা না, তুমি লিখবা 5তম পদ, এভাবে লিখবা, কিন্তু আমি একটু তোমাদের কষ্ট করে চেষ্টা করছি। 5-এর উপর স্কয়ার করলে, এটা যেহেতু 5 নাম্বার পদ, 5-এর উপর স্কয়ার করলে 25, 3 5-এ 15, আর এটা কত, 14 ডিভাইডেড বাই 2, 3 25-এ 75, 15 যোগ 14 ডিভাইডেড বাই 2। 75 থেকে 15 বাদ দিলে কত আসে, 75 থেকে 15 বাদ দিলে 60, 7 যোগ 74, 74 ডিভাইডেড বাই 2 কত আসে, 37। তো যদি পার্থক্যের পার্থক্য পড়ে, তো তুমি এইভাবেই করবা, এভাবে করলে পার্থক্যের পার্থক্য যে কোনো ভাবে বের করা সম্ভব। আচ্ছা এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সূত্র। সূত্র মানে তোমাদের হচ্ছে যেগুলা মানে নৈর্ব্যক্তিকে যেগুলো সবচেয়ে বেশি পড়বে, নৈর্ব্যক্তিক মানে সৃজনশীল টপিক তো সবই শেষ, পদ সমষ্টি সৃজনশীল থেকে যা যা পড়বে। এখন যেটা বাকি হচ্ছে জ্যামিতিক চিত্র অঙ্কন। জ্যামিতিক চিত্র অঙ্কন গুলো আমি বলবো গাইড গুলো দেখে 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 গাইড জ্যামিতিক চিত্র, যেমন হচ্ছে যেমন ধরো হচ্ছে 4 7 10, এগুলো জ্যামিতিটা কেমন হবে, 4 তাই 4 লিখলাম, 7 দেখো 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে জ্যামিতিক চিত্র অঙ্কনের ক্ষেত্রে তুমি আমি বলবো গাইডের সাহায্য নাও, ইজিলি পারবা।
তো এখন আমি যদি বলি সূত্রতে যদি যাই, তুমি ম্যাজিক বর্গের একটা সূত্র আছে, ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা, এটা যদি মুখস্থ করতে পারো সবগুলাই হয়ে যাবে। কেমন? 0.2 y স্কয়ার যোগ 1 ডিভাইডেড বাই 2। এই একটা জিনিস মুখস্থ করো সবগুলো হবে। কেমন? ম্যাজিক সংখ্যার সূত্র এটা। তারপর হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যা, স্বাভাবিক ক্রমিক সংখ্যা যদি হয় তখন তুমি কি বলবা? স্বাভাবিক ক্রমিক সংখ্যা থেকে তুমি কি বাদ দিয়ে দিবে জানো? শুধু স্কয়ারটা বাদ দিয়ে দাও। কি বাদ দিয়ে দাও? স্কয়ারটা। 0.2 cos যোগ 1 ডিভাইডেড বাই 2। এটা গেল স্বাভাবিক ক্রমিক সংখ্যা। এবার হচ্ছে জোড়। এবার কি? জোড় ক্রমিক সংখ্যা। তাহলে দেখো জোড় বললে কি? জোড় বললে 2 কথাটা মাথায় আসে। তাহলে এবার কাকে বাদ দিয়ে দাও? 2 কে বাদ দিয়ে দাও। 0.2 cos যোগ 1 হয়ে গেল জোড়। এবার হচ্ছে বিজোড়। বিজোড়টা সবচেয়ে সহজ। বিজোড় ক্রমিক সংখ্যা জাস্ট কয়ের উপর আমাদের বই এই কয়টাই আছে। তো স্যার এই কয়টা মানে কি একটু যদি বুঝে দেন আমরা তাহলে এটা ইউজ করতে পারবো। যেমন তোমাদেরকে সবচেয়ে বেশি পড়ে যে 5 ক্রমের ম্যাজিক বর্গ, 3 ক্রমের ম্যাজিক বর্গ, 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? 3 ক্রমের বললে এখানে 3 দিয়ে দিবা, 4 ক্রমের বললে 4 দিয়ে দিবা, 5 ক্রমের হলে 5 দিয়ে দিবা। আমি যদি 5 ক্রমেরটা একবার দেখিয়ে দিই, 5 এর উপর স্কয়ার করলে 25, 25 যোগ 1 ডিভাইডেড বাই 2, 5 গুণিত 26 ডিভাইডেড বাই 2, 13, 5 13 65। এভাবে হচ্ছে ম্যাজিক সংখ্যাটা নির্ণয় করা যায়। তোমাদেরকে বেশিরভাগ সংক্ষিপ্ত প্রশ্নটা পড়ে 5 ক্রমে, 6 ক্রমে, 7 ক্রমে ম্যাজিক সংখ্যা, নট ম্যাজিক বর্গ, ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে বলে। আচ্ছা, এবার হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যা। এটা আবার কি? স্যার 1 2 3 4 দিয়ে তোমাকে এবার ডট 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 দিয়ে, মানে 1 2 3 4 ক্রমিক মানে কি? ক্রমিক সংখ্যা মানে সিরিয়াল। 4 এভাবে ডট ডট দিয়ে 100 দিল, সাপোজ কথা 100 দিল। তখন তোমার এখানে কি বুঝাতে চাচ্ছে? যে স্বাভাবিক ক্রমিক সংখ্যা মানে ক্রমিক সংখ্যা 100তম পদের যোগফল, 100তম পদের কি? যোগফল। তখন তুমি কি দিবা? এখানে কয়ের জায়গায় 100 বসিয়ে দাও। খালি কি বসিয়ে দাও? 100, 100 যোগ 1 ডিভাইডেড বাই 2, 50। তাহলে 50 গুণিত 101, 50 50। এটা হয়ে গেল কি? তোমাদের 100তম পদের স্বাভাবিক ক্রমিক সংখ্যা। এভাবে যদি জোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলে, যেমন কত? 2 4 6 8 এরকম করে করে করি জোড় ক্রমিক সংখ্যা বললো। তখন তোমাকে বললো যে প্রথম 20টি জোড় ক্রমিক সংখ্যা, তখন 20 দিয়ে দিবা। প্রথম 80টি জোড় ক্রমিক সংখ্যা, তখন 80 দিয়ে দিবা। কিন্তু এটি একটু ঝামেলায় আছে। যদি তোমাকে বলতো প্রথম 20টি জোড় সংখ্যা না বলে 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যার যোগফল নির্ণয় করো, 1 থেকে 20, তাহলে 1 থেকে 20 এখানে জোড় সংখ্যা কয়টা আছে? 10টা না? 2 4 6 8 10 12 14 16 18 20। তাহলে এখানে কয়টা আছে? 10টা। তখন এখানে তুমি কত বসাবা? 10 বসাবা। এখানে কিন্তু ভুল বেশি হয়। ভালো করে বুঝলা কি আমার কথাটা? যে যদি 1 থেকে 20 বলতো, তখন যেহেতু 10টা জোড় আছে তাই এখানে 10 বসাচ্ছি। আর যদি বলতো প্রথম 20টি, তখন এখানে বসাতাম 20। প্রথম 20টি জোড় সংখ্যা। আচ্ছা, সেম কাহিনী বিজোড়ের ক্ষেত্রে। 1 থেকে 20 পর্যন্ত বিজোড় কয়টা? 10টা। তাহলে 10-এর উপর স্কয়ার দিয়ে দাও। আবার যদি বলতো প্রথম 20টি বিজোড় সংখ্যা, 20 দিয়ে দাও। কথা বুঝতে পেরেছো? এবার হচ্ছে আমাদের লাস্ট টপিক, ম্যাজিক বর্গ। যেমন তোমাদেরকে বলে 3 ক্রমের ম্যাজিক বর্গ বের করো। 3 ক্রমের ম্যাজিক বর্গ। আর বর্গ কথাটা আসলে তোমার কথাতে মাথায় কি আসে? 3-এর উপর স্কয়ার মানে 3 গুণিত 3। 3 গুণিত 3 মানে হচ্ছে আমি এখানে 3টা করে ঘর নিব। তাহলে কয়টা হলো? 3 3 9টা ঘর হলো। কয়টা ঘর হয়েছে? 9টা ঘর হয়েছে। তো তোমার এখান থেকে 3 ক্রমের ম্যাজিক বর্গ তুমি কিভাবে করবা? আমি 3 আর 5 প্রথমে দেখিয়ে দিব। 3 আর 5 প্রথমে সহজেই বুঝে নাও। আগে ম্যাজিক সংখ্যার সূত্রটা জানি কি বলেছিলাম? তোমাদেরকে বলেছিলাম ওটা মুখস্থ করে নিতে। কি? ক ইন্টু ক স্কয়ার যোগ 1 ডিভাইডেড বাই 2। তাহলে 3 ক্রমের ম্যাজিক সংখ্যাটা কত আসবে? তাহলে 3-এর উপর স্কয়ার করলে 9, 3 গুণিত 10 ডিভাইডেড বাই 2, 3 5 15। মানে আমার এই কোনাকুনি যোগফল, হারাহারি যোগফল সবকিছুতে কত আসবে? 15 আসবে। কিন্তু আমি সংখ্যাগুলো এমন ভাবেই বসাবো যাতে এখানে কত আসে? 15 আসে। কিন্তু একটু যদি আমি ম্যাজিক বর্গগুলো শিখতে যাই, প্রথমে তুমি মিডিলে উপরে 1 বসে দাও। মিডিলে উপরে 1 বসিয়ে দাও। আমি তোমাদেরকে লাঙল পদ্ধতি শিখাবো। কি পদ্ধতি? লাঙল পদ্ধতি। তো এখানে যদি আমি বসালাম এই যে 1, এই যে উপরে একটা লাঙল দিলাম। লাঙল দেওয়ার ফলে কি হলো? স্যার আপনি বলেন তো এখানে যাওয়ার কি রাস্তা আছে? না। কিন্তু দেখেন নিচে যাওয়ার তো রাস্তা আছে, মানে এদিক দিয়ে ঘর আছে। এদিক দিয়ে কি ঘর আছে? না, এদিক দিয়ে ঘর আছে।
কারণ এটাকে যদি তুমি একদম সর্বোচ্চ নিচে এখানে বসিয়ে দাও 2, এখানে 1 ছিল, এখানে লাঙল চিহ্ন দিলা, এখানে যাওয়ার রাস্তা নাই, তাই এখানে সর্বোচ্চ নিচে কত বসাও 2, একদম সর্বোচ্চ নিচে। কিন্তু তাহলে স্যার এটা আবারও সেম নিয়ম, এদিকে যাওয়ার রাস্তা নাই কিন্তু এদিকে যাওয়ার, আমি বললাম কি সর্বোচ্চ মানে সর্বোচ্চ পাশে যাওয়া, তাহলে এখানে না হয় একদম এখানে কত বসাও 3, এখানে একটু থেমে যেতে হবে। এখানে যখন তুমি 3 চিহ্ন দিতে গেলা, আটকে গেলে না, এক আটকে দিয়েছে না, তখন তুমি বসাও নিচে। যখন আটকে যাবা তখন নিচে, আটকে গেলে কোথায় নিচে, 3 এর নিচে কত 4। স্যার এদিকে যাওয়ার রাস্তা আছে? আছে স্যার। এদিকে যাওয়ার রাস্তা আছে? আছে স্যার, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে আবার দিলাম, এদিকেও নাই এদিকেও নাই, তাহলে কোথায় বলেছি যাওয়ার রাস্তা না থাকলে নিচে। আবার দাও, এদিকে আছে না, এদিকে সর্বোচ্চ 8, আবার দাও 9। তুমি বারবার ভিডিওটা রিওয়াইন্ড করে এই টপিকটা বারবার সলিউশন করো, তাহলে হবে। আমি লাস্ট একবার একটু দেখিয়ে দিই আমি কিভাবে করলাম। একটু যদি ফাস্ট করতে যাও, 3টা ঘর বলেছে তাই 3টা, মিডিলে 1 বসাবা, 3 চিহ্ন দিবা 2, সর্বোচ্চ 3, আটকে গেলাম 4, 5, 6, 9, 7, একদম সর্বোচ্চ 8, নিচে 9। বুঝতে পেরেছি? এভাবে হচ্ছে 3 ক্রমের। আর সেম ভাবে তুমি যদি এখন 5 ক্রমেরটা বলো, কয় ক্রমেরটা? 5 ক্রমেরটা, তাহলে এখানে কত বসাবো 5, 5-এর উপর স্কয়ার করলে 25, তাহলে কত আসে 5 গুণিত 25 যোগ 1 26, 2 1 13, 5 13 65 আসার কথা, মানে চারিদিকে যোগ করলে কত আসবে 65 আসবে। তাহলে আমি এবার কয়টা ঘর করে বসাবো 5টা, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3 4 5। আমি কি বলেছিলাম? মিডিলে 1 বসিয়ে দাও, মিডিলে উপরে 1 বসিয়ে দিবা, তারপর 3 চিহ্ন দাও, সর্বোচ্চ নিচে যাওয়ার রাস্তা আছে, আবার নাই কিন্তু এখানে সর্বোচ্চ 4, 5, চারিদিকে যাওয়ার রাস্তা নাই, নিচে 5-এর নিচে বসে দিবা, 6, 7, 8, এদিকে তো নাই, সর্বোচ্চ 9, এদিকে নাই, এদিকে 10, যাওয়ার রাস্তা আটকে দিয়েছে, নিচে 11, 12, 13, 14, 15, স্যার এদিকেও নাই এদিকেও নাই, নিচে 16, এদিকে নাই কিন্তু এদিকে সর্বোচ্চ 17, একদম নিচে 18, 19, 20, আটকে দিয়েছে স্যার 21, 22, নিচে নাই, এদিকে 23, 24, সর্বোচ্চ 25। এভাবে হচ্ছে কি 5 ক্রমের ম্যাজিক বর্গ কমপ্লিট হলো। তো তুমি যদি একটু এবার দেখো যে 5 ক্রমের ম্যাজিক বর্গ যে গঠন হলো, এখানে 65টা কেন, 65টা কি কাজে আসছে? তুমি যদি এখন কোনাকুনি যোগ করো, 17 আর 5-এ কত 22, 35, 56, 9, 65। বুঝতে পেরেছো? এবার যদি আসি 4 ক্রমের ম্যাজিক বর্গ, 4 ক্রমের ম্যাজিক বর্গটা একটু কমপ্লিটলি একটু সহজ বিষয়। তুমি 4 ক্রমের আগে নর্মালি একটা ঘর টানবা 4টা, ওগুলাতে সিরিয়ালে 1 2 3 4 লিখতে থাকো। লিখে নিয়েছো? দিয়ে আবার এটা পরীক্ষার খাতায় করবা, এই যে এটা পরীক্ষার খাতায় লিখবা, আর এটা কি রাফে করেছো তুমি? হ্যাঁ, এটা রাফ করেছো মানে ওই পিছনে। আর এটা 4 ক্রমের যে দেখবা যে চিত্র 4 ক্রমের ম্যাজিক করবে, এখানে লিখবা, ঠিক আছে? তো এখন এই সংখ্যাগুলোকে এখানে বসাতে হবে, কিন্তু কিভাবে? তুমি এখানে ক্রস চিহ্ন দিয়ে দাও, ক্রস চিহ্ন দিয়েছো, যেগুলা ক্রস হয়নি ওগুলা বসাবা। কোনগুলো ক্রস হয়নি? 2 3, 5 9, 8 12, 14 15, এগুলো ক্রস হয়নি, কিন্তু বাকিগুলো দেখো বসে দিয়েছি। এখন 1 6 11 16 এটাও তো বসাতে হবে না, এটা তুমি উল্টা ভাবে বসাবা। কিভাবে? উল্টা ভাবে 1 6 11 16, 1 6 11 16 এভাবে না বসে উল্টা ভাবে, নিচ থেকে দেখো 1 6 11 16 এভাবে ছিল, এটা কি এভাবে বসানো। তাহলে সেম কাজটা এখানে করবো, 4 7 10 13 কে 4 7 10 13 এভাবে লিখবো উল্টা ভাবে। তাহলে এখন দেখো কত আসবে, চারিদিকের যোগফলটা কত আসবে? 4 এর উপর স্কয়ার করলে 4, 4 এর উপর স্কয়ার করলে 16, 16 যোগ 1 ডিভাইডেড বাই 2, তাহলে 4 গুণিত 17 ডিভাইডেড বাই 2, কত আসার কথা? 34 আসার কথা। দেখি তো 16 আর 11-তে কত আসছে? 27, 27 আর 6 33, 33 যোগ 1 34। তো এইভাবেই তোমাদের হচ্ছে আজকের মতো ম্যাজিক বর্গ দিয়ে তোমাদের
পুরো অধ্যায়টা আপাতত নৈর্ব্যক্তিক আর সৃজনশীলের জন্য কমপ্লিট হলো। এখন এক্সট্রা কিছু কিছু বিষয় আছে, যেমন ধরো যে ওই যে 99, তারপর হচ্ছে উল্টিয়ে দিলে, তেমন এই যে ধরো 23, ঠিক আছে, দুইটি অঙ্কে উল্টিয়ে দাও, কত আসছে 32। তাহলে এই দুটাকে যদি এখন যোগ করো কত আসছে 55। তাহলে তোমাকে যদি কখনো প্রশ্ন করে দুটি অঙ্ক তাদের স্থান পরিবর্তন করলে তাদের যোগফল কত দ্বারা বিভাজ্য হবে? 11 দ্বারা বিভাজ্য হবে। কত দ্বারা? 11 দ্বারা বিভাজ্য হবে। আবার দুটি অঙ্ক যদি স্থান পরিবর্তন করে তাদের বিয়োগফল কত দ্বারা বিভাজ্য হবে? 9 দ্বারা বিভাজ্য হবে। কত দ্বারা বিভাজ্য হবে? 9 দ্বারা। এটা মুখস্থ করে নিবা। আবার আরেকটা টপিক ছিল যে এই 321, ধরো 123 কে যদি এখন উল্টিয়ে দাও কত আসে? 321। তাহলে তোমাকে যদি বলে তিনটি অঙ্ক স্থান পরিবর্তন করলে তাদের বিয়োগফল কত দ্বারা বিভাজ্য হবে? 99 দ্বারা বিভাজ্য হবে। কত দ্বারা? 99 দ্বারা বিভাজ্য হবে। এই কোশ্চেন গুলা বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের নৈর্ব্যক্তিকের জন্য পড়বে। তো এইটুকু করলে আর একটা হচ্ছে ফিবোনাক্কি যেটাকে বলছি আমরা, যে পরপর দুইটি পদের যোগফল তৃতীয় পদটি হয় 1, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5। এটার ক্ষেত্রে তোমাকে পদ সংখ্যাও নির্ণয় করতে হবে না, সমষ্টি নির্ণয় করতে হবে না। এটা জাস্ট তুমি নর্মালি যোগ করে 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 ফিবোনাকি সংখ্যাটা বের করে নিতে পারবা। তো আজকের মতো এখানেই পদ, সমষ্টির সূত্র আর ম্যাজিক বর্গ শিখলেই এক অধ্যায় প্রথম অধ্যায় মানে কমপ্লিটলি ভাবে তোমার প্যাটার্নটা শেষ হয়ে যাবে। ইজিলি টিচারদের ক্ষেত্রে ইজিলি এই টপিকগুলো পড়ানো আপনাদের কাছে সহজ হবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।